Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. টাকা হয়ে গেল। ও বাবা, তুমি কি করছো সেটা বন্ধুদেরকে দেখাচ্ছি। আমি বউ সেবা করছি। বলছে কি বলছে বলো তো, সে গানটা কি? সকাল দিয়ে গান করবো। করো। বউ কি আমি ভালোবাসি, গান আছে গো, আমি বউ পাগলা আমি দিদির গোলাম, ওই গানটা। আমি এখন আমার বউকে পরিষ্কার করছি। জল ঝড়ে তোমাকে বউ সেবা দেবে? হ্যাঁ, অসময়ে দুঃসময়ের সাথী আমার এটা। শেষকালে বলবে যে যাও আমার জন্যে 2 বালতি জল এনে দাও, চান করবো। তাহলে সেইটা হচ্ছে আমার কে হেল্প করবে? এই লোকটা। এটা আমার বউ। আমি যাকে ভালোবাসি এরকম আমি ভালোবাসি। প্রমাণ পেয়েছে তো না পাওনি? হ্যাঁ, ও শুতে নেবে? নেই তো, শোবার সময় গরমে হাওয়াটা কে খাওয়াবে? আমার বউ খাবে। তাও ঠিক। তাও ঠিক। এটা আমার সব, আমার এটা শুধু নয়, সবগুলোই সব। আমি যাকে ঘরে আনি যত্ন করে রাখি। হঠাৎ পরিষ্কার করছো? হ্যাঁ, হঠাৎ পরিষ্কার করছো? পরিষ্কার করছি। এবার ধরো এই যে জল ঝড়ের সময় আসছে, এখান থেকে চেক করে রাখতে হচ্ছে যে এবার ধরো ঠিকঠাক আছে কিনা। না হলে একবার তো তোমাকে যেমন ডাক্তার দেখাতে যেতে হচ্ছে, এগুলো তাহলে আবার ডাক্তারখানা যেতে হবে। চেক আপ করা হচ্ছে নাকি? চেক আপ হচ্ছে, চেক আপ। সেটা ভালো কথাই বলো। চেক আপ হচ্ছে, থার্মোমিটার করলাম, ঝ্যাকাস আছে ঝ্যাকাস। এ বলতে চাইছে আমার কোনো চিন্তা নাই। না, কয়েকদিন প্রবলেমটা ভীষণ হচ্ছিল, সেটা বলো। প্রবলেম সেরকম কিছু হয়নি। আগে হচ্ছিল আমার দড়িটা ছিঁড়ে যাচ্ছে। এই আমার দড়ি নয়, আমার ঘুমসির দড়ি নয়, আমার বউয়ের একটা দড়ি আছে। এই যে আমার মেশিনের দড়িটা ছিঁড়ে যাচ্ছিল। এটা ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে একটা ওয়াশার। সবসময় ভাববে একটা প্যাকিং এর একটা ওয়াশারের কতটা গুণ। ওয়াশারটা ছিল না বলে দড়িটা আমার কেটে যাচ্ছিল। এই যে এখানটা ঝাল দিয়েছি, দেখো দেখো দেখো, এই যে এখানটা ঝাল দেওয়া হয়েছে, ঝাল দিয়ে ভেতর থেকে ওয়াশার লাগানো হয়েছে। ঝাল দিয়েছিল? ও কেন ঝাল দেবে? ঝালাই বেলার কাছে ঝাল দিয়েছি আমি। ঝাল দিয়ে পরিষ্কার করেছি। এবার স্টার্ট করলাম সকালবেলা, একবার স্টার্টটা ঠিকঠাক করে নিল, একদম ঝাঁকানাকা। এবারে কি একটুখানি যদি ঘর পর ঝাঁট দেওয়া এখনো হয়নি, প্রচুর ঘরের অবস্থা খারাপ। তার আগে যদি নোংরা জগড়াগুলো একটু পরিষ্কার করে দিই, দেখে তুলে দেবো। এবার মনে হয়তো সম্ভবত এই সপ্তাহ থেকেই চালাতে হবে। শুধুমাত্র এর খাবারটা জোগাড় করতে হবে, কন্ট্রোলে কেরোসিন দিতে হবে, নাহলে পেট্রোল। হ্যাঁ, পেট্রোলে এখন চালালাম, কোনো অসুবিধা নেই, চললো। কেরোসিনে কি হবে তো গন্ধ ছাড়ে। হ্যাঁ, পেট্রোলে হলে ধোঁয়া হয়, এই ধোঁয়াও হয় না। দামটা তো একই নাকি? হ্যাঁ একই, কিন্তু পেট্রোলে বেশিক্ষণ চলবে না, পেট্রোলটা গরমে উড়ে যাবে। আচ্ছা। আর কেরোসিনটা হলে উড়বে না। আর পেট্রোলে কি হচ্ছে, কোনো গন্ধ নেই, আওয়াজ কম। তো যাই হোক, কিনেছি যখন একে তো মেনটেন করতেই হবে। আর এই জল ঝড়ের জন্য বিশেষ করে আরো, হ্যাঁ, কখন কারেন্ট থাকবে না থাকবে, মোটর চালানোর জন্য সমস্যা হয়ে যাবে। আমার এটা থাকলে আমার কোনো চিন্তা নাই। মোটর চালাও, পাখা চালাও, এসি চালাও, ওয়াশিং মেশিন চালাও। এসিটা চালিয়েছিলাম কি একবারও? এটা চলবে চলবে, সব চলবে। মানে বাকিগুলো বন্ধ করে এসিটা আবার চালানো যাবে, তাই তো? সব চালানো যাবে। এটা 2 কেজির আছে তো। আর ওষুধ খেয়ে দেখেছো কত প্যাকেট খালি? দেখো কি বেরোচ্ছে, দেখো। প্রচুর নোংরা হয়েছিল, বাসটা চালানো হয়নি তো। তারপর এর উপর আমার পাখিগুলো থাকে, পাখিগুলো পাহারা দেয়। হ্যাঁ। আর বাড়ির কাজকর্ম প্রচুর প্রচুর বাকি আছে। এখানে সগড়ি বাসন পড়ে আছে, এখানে সগড়ি বাসন, ওখানে সগড়ি বাসন। গ্যাসটা আপাতত মুছা হয়েছে। আর এই ঘরেরটা অবস্থা কাইল হয়ে আছে, ঝাড়াঝুড়ি কিচ্ছু হয়নি। ঠাকুরের বাসন এদিকে লালবেলা হয়ে পড়ে আছে, ছেলে গেছে পটি। মানে ঘরের ওই ঘরের রুমটা একটু পরিষ্কার আছে। আর বাবা কি কাশি, কি কাশি। এই ঘরের রুমটা পরিষ্কার হয়েছে, ওই ঢাকাগুলো একটুখানি ভাঁজ করা হয়নি। আমার এখানে কিছু জামা পড়ে আছে, এইখানে তো 1 গামলা জামা কাপড় ভাঁজ করতে পড়ে আছে, মানে কাঁচা, ওগুলো ভাঁজ করতে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একদম একটু দেরি করে। তোমাদেরকে তো কোনোদিনই বলতে পারি না ভোর থেকে, আর ভোর থেকে উঠতেও পারি না। আর আমার গলার ভয়েস ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আর শরীর একদমই ভালো নেই, একদমই ভালো নেই। কোনো রকম তোমাদের সামনে হাসি মুখে আসতে হয়, একটুখানি আসি, ওপর থেকে হাসছি, ভেতর থেকে একদমই হাসি বেরোচ্ছে না। কারণ হচ্ছে আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ।
কালকে খুব এমার্জেন্সি ডাক্তার দেখাতে যেতে হয়েছিল। আমি তোমাদেরকে বলেও ছিলাম আমার আগের ব্লগটাতে, মার্চের আমার প্রথম সপ্তাহে আমার ডেট ছিল ডাক্তার দেখানো, কিন্তু সেটা আর হলো না, খুব তাড়াতাড়ি দেখাতে হলো। গতকালকে ডাক্তার একদম এমার্জেন্সি দেখাতে যেতে হয়েছিল। এত কাশি হচ্ছে, তো কাশিটা হচ্ছে বলে ভীষণ সমস্যা হচ্ছে তো বটে, তারপর আমার শরীরে অনেক রকম প্রবলেম শুরু হয়ে গেছে। ডক্টরের সেটা চিন্তা নিয়ে মানে চিন্তায় পড়ে গেছে আমাকে নিয়ে। তো সেটা তো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব, আমাকে কি বলেছে ডক্টরে না বলেছে সেটা তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন সকাল সকাল তোমাদেরও মন খারাপ হয়ে যাবে, সেই জন্য সকাল সকাল আর বলছি না। আর আমার গলা ভীষণ খারাপ, আর আমি একটুখানি কথা বললে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি ভীষণ। তো আমি তো কিছু কাজ এগুলো করতেই পারছি না, কিচ্ছু করতে পারছি না। এদিকে তোমাদের দাদাভাই এগুলো করছে, আর এদিকে কাজের তো অন্যদিকে লেট হয়ে যাচ্ছে, তারপর দোকানে লেট হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের হয়ে যাচ্ছে। আর আমার আর একদিন এক্সট্রা কেউ নেই যে বাড়ির কাজগুলো সারবে, কিন্তু কিচ্ছু করার নেই, সবাইকে হাতে হাতে লাগিয়ে সারতে হবে। হ্যাঁ, একদম চকচক করছে। তো যাই হোক, বাড়ির কাজকর্ম টুকটাক যেটা পারছি করছি, তারপরে একদমই রেস্ট নিতে বলেছে, কিন্তু রেস্ট কীভাবে নেবো, কিচ্ছুতেই কোনো কিছুই পারছি না রেস্ট নিতে। যেটা করতে হচ্ছে সারাক্ষণ, এই যে ঘুম থেকে সকালে উঠেছি না, একদম যখন আবার 7টে বাজবে তখন শুতে যাব, সেটা আমাকে একদমই বারণ করছে, কিন্তু কিছু করার নেই। দুজনকে তো খেতে কমসে কম দিতে হবে, তাই না? রান্নাটাও তো করতে হবে, সেটা তো করতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সবসময় বলেছে একটু শুয়ে বসে কাটাতে, কিন্তু আমার সেটা হয়ে উঠছে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ব্লগটা যেহেতু শুরু করেছি সকাল থেকে, এখন বাজে যাচ্ছে 10:30, অলরেডি পেরিয়ে গেছে, এখনও রান্নাবান্না তোড়জোড় কিছুই করতে পারিনি। আজকে হলো সোমবার, ছেলের আজকে স্কুল ছুটি, সবে বরাত গতকালকে হয়ে গেছে, সানডে হয়ে গেছে না, তো সে সানডেটা আজকে মন্ডেতে ছুটি দিয়েছে। হ্যাঁ, শুনছি, যেটা আমি জানি না সঠিকটা, তো যদি জানো তোমরা কমেন্ট করে জানিও এটা সত্যি না মিথ্যা, আমি জানি না, কিন্তু সবার মুখে শুনছি সানডে পড়েছিল, তো মন্ডেতে ছুটিটা দিয়েছে। তো যাই হোক, আর ছেলের যেহেতু ছুটি আজকে স্কুল, কিন্তু নাচের ক্লাস আজকে বন্ধ নেই, আজকে আবার যেহেতু মানডে, তো আজকে ছেলের নাচের ক্লাস আছে, নাচের ক্লাসে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঘরে কাজ করতে হলেই কষ্ট হচ্ছে আমার, শুয়ে বসে দাঁড়ালে কষ্ট হচ্ছে না, কিন্তু শরীরের তো ভীষণ কন্ডিশন খুব খারাপ। সেটা তোমাদের সঙ্গে আমি পরে ঠিক শেয়ার করে দেবো কী হয়েছে না হয়েছে। তোমরা একটু প্লিজ ব্লগটা দেখতে থাকো, কি করছি না করছি, আর শুনতে থাকো আমার কি পরিস্থিতি খারাপ, ডক্টরে কি বলেছে না বলেছে। এই দাঁড়িয়ে কথা বলছি, খুব কষ্ট হচ্ছে। তো চলো হাতে হাতে কাজগুলো এখন লাগি, চলো দেখতে থাকো কি করছি না করছি। আজকে ব্লগটা আশা করি ভালোই লাগবে, চলো পরে আসছি, দেখতে থাকো। তো সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেছে, এই ঘরের সব ক্লিন হয়ে গেছে। যতক্ষণ না ঘরের সারাদিনের কাজকর্মগুলো কমপ্লিট হচ্ছে, ততক্ষণ মানে শান্তি বলে জিনিসটা নেই। এই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, এই সবে ভাতটা বসিয়েছি। বলো কেন? আর এদিকে ভাত বসিয়েছি, আর বললাম, আর এদিকে একটু আলু ভাজা করছি, যেহেতু মুড়ি খাবো। আলু ভাজা হওয়ার মুখে হয়ে এসেছে, একটু আলু ভাজা করলাম। আর তোমাদের দাদাভাই এদিকে সমস্ত কাজবাজ সেরে দিয়ে চলে গেছে দোকানে। সমস্ত কাজ বলতে কি, ঘরটা আমি মুছলাম, আর এদিকে এই দিকের বাসনগুলো তোমাদের দাদাভাই মেজেছে, আর এদিকে কুলের আচারটা একটা জায়গায় করে রাখলাম টিফিনে করে, কাচের জারটা নেই। আর এদিকে প্রেশার কুকারটা আমি বললাম আমি মেজে নেবো, ছেড়ে দাও, ওর যেহেতু দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে। আর ছেলে এতক্ষণ ধরে পড়ছিল, পড়া হয়ে গেছে, বইটই গুটিয়েও দিয়েছে, আর কাজ কমপ্লিট মোটামুটি। আর এদিকে খাবার টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, যেভাবে সকালবেলা তোমরা দেখেছিলে সেই পরিস্থিতিটা চেঞ্জ করে দিয়েছে আর কি। তো আমি একটু আলু ভাজাটা তাড়াতাড়ি করে সাথে সাথে নাড়তে হচ্ছে বলে আমি এই দিকটা হাত দিতে পারছি না। তো এই আলু ভাজাটা কমপ্লিট করে প্রেশার কুকারটা মাজবো, তারপর খাওয়া দাওয়াটা করবো। বাসন যদি চোখের সামনে থাকে না, একদম বিরক্ত লাগে। তো যাই চলো, আর হলুদ গুঁড়ো আনতে বলেছি, জিরে কয়েক কটা জিনিস আনতে বলেছি, আনলে এখন ঢালাঢালি হবে। আর রান্নাবান্না এখনও যেতে পারিনি। আর আলু ভাজা না একটুখানি মানে সেকেন্ডে সেকেন্ডে নাড়তে হয়, নইলে আর পুড়ে গেলে আলু ভাজাটা তো আমাদের দাদাভাই পছন্দ করে না, একটু সাদা সাদা টাইপের ভালো লাগে আর কি, ওই জন্য ঘন ঘন নাড়তে হয়।
মুড়ি নিয়ে বসে গেলাম, ভাবলাম বাসন কটা দেবো, কিন্তু না, বেলা হয়ে যাচ্ছে, আমার খাবার পর এই ওষুধ আছে, তো সেই জন্য মুড়ি নিয়ে বসে গেলাম। আলু ভাজা মুড়ি, চলো খেয়ে নিই, আর খাওয়া দাওয়ার পর বাসন কটা মাজবো, অনেক অনেক কাজ আছে, চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসেছিলো, বাজার দিয়ে গেল একটু পিছা। তো বাজার বলতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ভাতটা ফুটে বন্ধ করে রেখেছি, ভাতটা ফ্যান গালবো। আর এই দেখো তেঁতুল আনতে বলেছিলাম, একটু তেঁতুল এনে দিয়েছে, এটা দিয়ে মাছের টক বানাবো। আর হলুদ গুঁড়ো বললাম, হলুদ গুঁড়ো নিয়ে এসেছে, জিরে গুঁড়ো ছিল না, জিরে গুঁড়ো নিয়ে এসেছে, আর টমেটো, বেগুন, কচু এনেছে। আর এই দেখো এগুলো হচ্ছে মাশরুম, এই প্যাকেটের মাশরুমটা তোমরা তো দেখেছো কিনা জানি না, সবাই দেখেছো। তো এই প্যাকেটের মাশরুম তোমার দাদা কালকে এনেছিল, গতকালকে 2 প্যাকেট এনেছিল, এখন 1 প্যাকেট রেখে দিয়েছি, আর 1 প্যাকেট এটা দিয়ে ঝোল বানাবো, ছাতু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল বানাবো, আর মাছের টক করব। আর এই সজনে ফুলের কিছু একটা করব, ঝাল দেওয়া, ডাল দিয়ে। যাই হোক, ওদের সবার খাওয়া দাওয়া তো বললাম হয়ে গেছে, এবার আমি ঝটপট করে রান্নায় ঢুকবো, তারপর ছেলেকে স্নান করাবো। আমার স্নানের কথা এখন পরে হবে, ছেলেকে স্নানটা করে দিলে ও গোপু সোনাদেরকে স্নানটা করিয়ে দিতে পারবে। ভীষণ কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে যে কি বলবো। আর এই কচুটা না ঝোল খেতেই ভালো, আর আমি ওই কচুটা ঝোল বানিয়েছিলাম, মানে কচু বলছি, ছাতু, ঠিক আছে, কি সব দেখছি, ওই পাপড়ির ছাতুটা না অতটা ঝোল ভালো হয় না, কুঁড়ি ছাতুটার ঝোলটা ভালো হয়। তো যাই হোক, চলো এগুলো একটু ঝটপট করে কাটাকুটিগুলো করে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শরীর যদি না ভালো থাকে না, কিছু ভালো লাগছে না। আবার এসে কলমিস্ত্রি একবার এসে করে দিয়ে গেল, তোমাদের দাদাভাই সেই সময় ছিল না, তো কি করে দিয়ে গেল বলো তো, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো প্রথমে দেখিয়ে দিই, রান্না ফুটছে, মানে ছাতু দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে যে ঝোলটা বানাবো বলেছিলাম, সেটা হওয়ার মুখে হয়েই এসেছে। তো এইভাবে ঝোলটা বানাচ্ছি, এখন ফুটছে সবে। আর চলো, যেটা বলছিলাম, কলমিস্ত্রি আসার কারণটা, এটা দেখে কি বুঝতে পারছো তোমরা? কলটা নিয়ে এত প্রবলেমে পড়েছিলাম, কলটা নিয়ে এসে তোমাদের দাদাভাই তো কিছুদিন ধরে লগড়ানি করেই যাচ্ছিলো। তো ফাইনালি কলমিস্ত্রি এসে স্টিলের কলটা লাগিয়ে দিয়ে গেল। তো এইটা দিয়ে আর জল পড়বে না, এই গোড়াটা দিয়ে যে জলটা পড়ছিল, সেই গোড়াটা দিয়ে জল পড়বে না, তাই না? আর কলটা দেখতেও কি সুন্দর লাগছে, স্টিলটা বেশ সুন্দর। ব্যাস, এইটা অনেক দিনের সমস্যাটা আজকে ফাইনালি সমাধান হয়ে গেল। আরেক বেশি কলটা সুন্দর লাগছে, বেশ কলটা ভালো লাগছে। তো কলমিস্ত্রি বললো তুমি হ্যাপি, তাহলেই হবে। আমি বলছি হ্যাঁ আমি হ্যাপি। তো কলমিস্ত্রি তোমাদেরকে দেখাতে পারলাম না, আগেও তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য আর ওদের সামনে ভিডিওটা আর করলাম না, কারণ সব সময় ভিডিও কেউ পছন্দ করে না, ওই ভিডিওটা ওই জন্য ওদেরকে দেখালাম না। তো যাই হোক, কলটা দেখেই বুঝতে পারছো এটা তোমাদের দাদা ভাইয়ের মুরোদয় হবেও না, আর কিছুই না, যেটুকুনি করেছিল সাময়িকের আমাদের চলছিল। তো যাই হোক, কলটা খুব সুন্দর করে দিয়েছে। এতদিনে আমি সত্যি কলটার প্রতি হ্যাপি। তো এই তো হলো কলমিস্ত্রির কাজ। কলমিস্ত্রি চলে গেছে, তোমাদের দাদাভাইকে তারপরে ডাকলাম, ডেকে আসলো, এসে দাঁড়ি থেকে সবাই মিলে করলো আর কি। এভাবে ডিমটা ছাড়া। আর ছেলেকে স্নান করানো হয়নি, কারণ এসেছিলো তো প্রচুর দেরি হয়ে গেছিলো, এত দেরি হয়ে গেছিলো যে আমার কেউ তো এলে বুঝতে পারছো, আমি এখানে সবজি কাটাকাটি করছি আর এখানটায় কাজ করছিলো, মানে আমি এখানটা পুরো জ্যাম হয়ে গেছিলো, আমি কিছু কাজ করতে পারিনি। দাঁড়িয়ে ছাড়া। আর এইদিকে ফ্রিজ থেকে মাছটা বের করেছি, কয়েক কটা মাছ আছে, বেশি মাছ নেই, 2টো চাকা আছে, মাথা আছে, একটা পেটি আছে, এগুলো দিয়ে তেঁতুল দিয়ে টক বানাবো। আর তেঁতুল অলরেডি ভিজতে দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা হলেই, মাছের টকটা হলে হয়ে যাবে, আর কিছু করছি না, 2 তরকারি ভাত। চলো এবার আমি এই যে ছেলে ডিমটা ছাড়াচ্ছে, ডিমটা মা ছেলে মিলে খেয়ে নিই, আর ঝোলটা আমার হয়ে যাবে, নামিয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো। So loud.
করে খেতে বসে গেলাম। খাওয়ার তো তোমাদেরকে দেখি। আর কি তরকারি? আমি বলছি আর কোথায় তরকারি, পাতে ভাজা নেই তো, ওই জন্য বুঝতে পারছি। এই হচ্ছে কচু দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, তোমাদের দাদাভাই সবাইকে দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছের টক তেঁতুল দিয়ে, ব্যাস। আর এই যে ঘি দিয়েছে, আর কচু, চলো ইয়ে কী বলে ছাতুটা দেখ, কাটার সময় আমি দেখিয়েছিলাম তোমাদেরকে অবশ্য। তুমি খাও। আর গোপুসোনাটা দিয়ে আমরা ভাজা রেখে দিয়েছিলাম, সবাইকে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। তো চলো ঝটপট করে খায়, ছেলের আবার নাচের ক্লাস আছে, অনেক বেজে গেছে, 3:30-এর কাছাকাছি বেজে গেছে। ছেলে খেলুক, খেতে হবে না। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আর একদম সিঙ্গাড়া দিয়ে তোমাদেরকে গুড ইভিনিংটা জানালাম। আর বলেইছিলাম ছেলের যেহেতু নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস থেকে তো দোকানেই ঢুকে পড়ি। আর এই যে চাটনি, সিঙ্গাড়া, আর কি, আর কই, আর হচ্ছে জিলাপি, এগুলো গুড়ের নাকি বলো তো, আজকে বানিয়েছে তো। আর হচ্ছে গুড়ের জিলাপি, একটু রস নেই বলো, খটখটে। সন্ধ্যের টিফিনটা একটুখানি সিঙ্গাড়া দিয়ে ট্রাই করছি। ভালো লাগছে? কয়েক বছর বলো, 10 বছর হবে, মাস তো দূরের চাই। ভালো লাগছে? আমাদের এমনি এসব খাবার নাই। সিঙ্গাড়াটা এতটা ভালোবাসি না, খুব অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। তার উপর চাটনি দিই, তারপর চাটনি দিয়ে আমার এরকম কত তুমি বেশি খেয়েছো? প্রচুর খেয়েছি আমি খাই না, পাবো কথা। আমরা টিউশনে এসে 2টো করে সিঙ্গাড়া, 1টা করে রসগোল্লা, চাটনি। বাড়ি বোধহয় এই জীবনে এই প্রথম খাচ্ছে চাটনি দিয়ে সিঙ্গাড়া। আমি প্রথম খাচ্ছি না, ভাই বলছে আমি না সিঙ্গাড়া খাবো না। আমি বলছি তোর বাবা দেয় না, ওটা চাটনি। বলছে কোন চাটনি? বিয়ে বাড়ির চাটনি। মাংসের ঝোল মনে করে খেয়ে নে। সিঙ্গাড়া খুব খাস্তা। খাস্তা করছো? এইটা বাকি আছে এখন। কি ঠাকুর? দেখাচ্ছি পরে। চলো আগে এটা খেয়ে। স্ট্যান্ড দিতে হবে নাকি? এটা গরম তো ডিনার একদম রেডি, রাতের রুটি বানানো। আর এদিকে রুটি হটপটে আছে, আর খুললাম না যেহেতু ঠান্ডা হয়ে যাবে, আর যেহেতু টেবিলে খাবো সেই জন্য টেবিলে রাখলাম। আর এদিকে করেছি অরহর ডাল, বাপরে গরম একদম। আর ওবেলা একটু ছাতুর ঝোল পড়ে আছে, সেটাও হয়ে যাবে। ডাল আর রুটি আজকে। আর অনেক কটা বাসন ছিল, তো দাদাভাই এসে আবার মাজলো, আবার বাসন পড়ে গেল। প্রেশার কুকারে যেহেতু ডাল হয়েছে, আর গ্যাসের অবস্থা দেখো, রুটি তরকারি এসব হলো, একবারে কি অবস্থা। তো যাই হোক, রাতের দিকে আমি জলটা ঘাঁটছি না এখন, ঠান্ডা যদি আরও লেগে যায় তাহলে সর্বনাশ।
সব খাবার দাবার রেডি করে রাখলাম, এখন 10টাও বাজেনি। আর তোমাদের দাদাভাই ঘরে শুয়ে আছে, একটুখানি কাজবাজগুলো এগুলো সেরে দিয়ে আমাকে আটা মেখে দিল, সমস্ত জোগাড় বোগাড় করে দিয়ে তারপর একটুখানি রেস্ট নিতে গেল, কারণ ও তো সারাদিন দোকানে কাজ করে। এরপর আমিও পারছি না, আমিও আটা টাটাগুলো একদমই পারছি না এখন যতটা মানে এই 1 সপ্তাহ হলো আমার ভীষণ শরীরের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। আর ও চিন্তায় আছে, খুব ভীষণ চিন্তার মধ্যে আছে। তো চলো এক এক করে রাইট অফ করে ওই রুমে যাই, তোমাদের সঙ্গে যে কথাটা সকালবেলা বলছিলাম, চলো ফাইনালি বলে ফেলি। আর একটু পরে যেহেতু খাবো, 10টা বাজেনি, 10টা বাজতে 10 মিনিট দেরি আছে। কি জেগে আছো না ঘুমাচ্ছ? বেঁচে আছে। বেঁচে কি থাকবে, বেঁচে তো থাকতে হবে। বেঁচে থেকে লাভ কি বল, না বেঁচে থাকতে হবে না সেটা বলো। কি টেনশনে আছো একটু বলো। না টেনশন আবার কি, টেনশনকে জয় করে বেঁচে থাকতে হবে। তো গতকালকে আমি ডাক্তার দেখিয়েছি, হঠাৎ করে কি শরীরের প্রবলেম হচ্ছিল, চলো একটু বলি, উঠো বুঝতে দাও। প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে ডাক্তার দেখাতে গিয়ে বললাম তোমাদেরকে চোখ মুখ ফুলে যাচ্ছে, প্রেশারটা একটুখানি বাড়া দেখাচ্ছে। তো প্রেশারটা বাড়া দেখাতেই না ভীষণ ডাক্তারের মানে চিন্তায় পড়ে গেছে। এবার যে আমাকে ডক্টর দেখে সেই ডক্টর চিন্তায় পড়ে গেছে যে প্রেশার বেড়ে যাচ্ছে, এবার কি করবে। তো সারাদিনে 3-4 বার প্রেশার আমাকে মাপতেও বলে দিচ্ছে, 2-3 ঘন্টা ছাড়া 2-3 ঘন্টা ছাড়া ছাড়া প্রেশার মাপতে বলছে। এবার 2-3 ঘন্টা প্রেশার আমি ছাড়া ছাড়া মাপবো কীভাবে? আর যে তো আর মেপে বাজারে গিয়ে মাপাটাও সম্ভব নয় না। তো সেই জন্য ওষুধ দোকান থেকে একটা প্রেশার মাপার আমাকে যন্ত্র কিনতে হলো, মানে এটা ব্যাটারি সিস্টেম যেটা নাকি অটোমেটিক, যেটা ডক্টররা ব্যবহার করে পাম্প দেওয়াটা সেটা নয়, মিনি যেটা মিনিতে বলে আর কি, এগুলো মিনি প্রেশার। মিনি নয়, সব এক্সপ্রেস। তো ডক্টরে বললো যে প্রেশারটা কন্টিনিউ মাপতে থাকতে হবে, যদি মাপা, এটা তোমরা তো অবশ্যই দেখেছো জানো এটা। তো সন্ধেবেলা একবার দোকানে পর্যন্ত আমি নিয়ে গেছিলাম, যেহেতু সে নাচের ক্লাসে, আর কত কি বাড়ছে কত সময়টা কোন টাইমে যখনই মাপছি আমি একটা ডায়েরিতে নোট করে রাখছি, নোট করতে বলেওছে, সেই জন্য আরও মানে করা হচ্ছে। আর ডক্টরে বলেছে যদি প্রেশার খুব হাই মানে বাড়তে থাকে তাহলে কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে এই সপ্তাহের মধ্যেই, বুঝতেই পারছো কাজ শুরু করতে হবে। আমারটা একবার মাপেনি, আমরা মানে ও একবার ওর তো লো মানে একদম ঠিকঠাক আছে, কিন্তু এটা কেনার পর থেকে আমার প্রেশারটা কি দেখাচ্ছে গো, মিডিয়ামই দেখাচ্ছে, আপ ডাউন করছে আর কি। ওই আপ ডাউন করতে থাকলে ডক্টরে বলেছে সেরকম প্রবলেম নেই, কিছুদিন তবুও 2 সপ্তাহ রাখা যেতে পারে, যতটা রাখা যেতে পারে ততটাই মঙ্গল। আর যদি খুব একটা হাই করে বাড়তে থাকে তাহলে কিন্তু ওই যে বললাম ব্যবস্থা নিতে হবে, ডক্টররা একটা ডিসিশন করবে। বললো চিন্তার বিষয়ের মধ্যে আছি, অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, অনেক রিপোর্ট করতে দিয়েছে, 3খানা রিপোর্ট নাকি 3টে কি, একটা দিয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, একটা দিয়েছে ইউরিন, একটা হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে লিভারটা কার? তোমারই। আমারই লিভার ফাংশন সব দিয়েছে। এতগুলো রিপোর্ট করেই তাড়াতাড়ি করে যদি কিছু ব্যবস্থা করতে হয়, রিপোর্টগুলো ঝট করেই ব্যবস্থা নিতে হবে। তো খুব টেনশনের মধ্যে আছি আমরা, মানে কি বলবো, কথা বলতে হয় টি করছে। তো এটা রাত্রেবেলা আমার সারাদিনে 3 বার মাপা হয়ে গেল, আর রাত্রেবেলাতে আর একবারটি মেপে ঢেপে শুয়ে পড়বো। আমার নর্মাল আছে। সেই সন্ধ্যাবেলা তো ওই একটা করে জিলিপি আর খেয়েছিলাম, সিঙ্গাড়া খেয়েছিলাম। এবার খাওয়া দাওয়া করবো একটু পরে, 10:30 নাগাদ করে খাবো। এবার মেপেই নি অন ক্যামেরায়, এখন কত কাজ করলাম সেটা কিছু প্রবলেম হবে না? তা হতে পারে, রুটি ফুটি বেলেছো। আর হ্যাঁ, কাশিটার জন্য ভীষণ ব্যাপার হয়ে গেছে। পলিথিনটা দে। কাশির জন্য আমাকে কি বলেছে ওটা কি, আমি সব মানে কিছু জানি না বাবা, এইসব আমার ইনহেলার নিতে হচ্ছে। কাশিটা যেহেতু শুকনো কাশি, এই দেখো ইনহেলার দিয়েছে কাশিটা তাড়াতাড়ি করে কমানোর জন্য। কাশিটাও তো ভালো না, না তুমি চালু করো। নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
তো সবাই বলছে শেষটার দিক করে একটুখানি এরকম নানা প্রবলেম হবে, বুঝতে পারছি না। এত নানা প্রবলেম শুরু হয়ে গেলে তো আমাদের তো কি কড়া ঝোড়ার কেউ নেই না। ডক্টর বলছে বাড়ির কাউকে এনে রাখতে, কিন্তু বাড়ির কে আছে আমাদের বলো তো, সব থেকেও নি। ওরে বাবি এত চাপ দেয় না হাতটা, পুরো মনে হচ্ছে ভেঙে দিবে নাকি। কে আছে বলো বাড়িতে? সবাই আছে, কিন্তু আমার পাশে থাকার মতন কেউই নেই, কেউ নেই। ডক্টর আর কি বলবে, ছাড়েনি এখনো। 130/91। মা এত দেখালো কেন? আমি হাঁপিয়ে এইসব কাজগুলো করেছি বলে। দেখেছো, সকাল থেকে প্রেশারটা নর্মাল ছিল, এখন বাড়া দেখাচ্ছে। 130/91 দেখাচ্ছে। বোঝো তাহলে। এই রুটি বেলে এলাম, খাবার দাবারগুলো এই করলাম, হাঁপাচ্ছি আমি। শান্ত মস্তিষ্কে যখন শুচ্ছি তখন 100 কত দেখাচ্ছে, 120/80 এরকম। 120/80 এরকম দুবার সারাদিনে দেখালাম। হাঁপাচ্ছি তো। কিন্তু কালকে হঠাৎ করেই কেন অত বেড়ে গেছে? কালকে হঠাৎ করে গিয়ে আমি তো বাইকে গেছি, তারপর অনেকক্ষণ বসেছিলাম, তারপর ডক্টরকে দেখালাম। ডক্টরের কাছে যখনই প্রেশারটা মাপালাম, ডক্টরের কাছে বেশি দেখাচ্ছে। তাহলে পাগুলো হালকা হালকা ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, পা ফুলে যাচ্ছে, ভালো লাগছে না। ডায়েরিটার পেনটা দেবে। তো যাই বন্ধুরা, চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটু দেখো, আর কমেন্ট করে জানিও এই সময় হয় কি না সব কিছু। আমার তো প্রথম বেবি না, তো তবুও তোমরা একটু জানাও যে এরকম হচ্ছে কী ব্যাপার। ভয়ও তো লাগে না, প্রথম বেবি আর সেকেন্ড বেবি যাই হোক না কেন, পেটটা কিন্তু দুবারই একবার ওরকম করে ফাড়বেই। যে আমার উপর থেকে তুলে নেবে তা তো নয়, সে ফেরেই বার করবে। তো ওই জন্য আরও টেনশন তো সবসময় লাগে। সেকেন্ড বেবি হোক, প্রথম বেবি হোক, যাদেরই হোক, বেবি তো হওয়ার সময় একটা সেই ওটিদের সবাইকে একই রুমে একই সব জায়গাতেই ঢুকাবে, সেগুলো ভয় তো লাগেই বলো। চলো বন্ধুরা, জীবন তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, গুড নাইট।